এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনের সেই পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন। যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান অনেকে। গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, আপনারা জানেন। আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছে এই নিউজটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তিনি কিভাবে কার সহায়তায় গ্রেফতার হলেন সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখাবো, তার পাশাপাশি জনতা এবং সেনাবাহিনীর সাথে কি ঘটনা ঘটলো। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যাই হোক, কথা না বাড়িয়ে ওবায়দুল কাদেরকে নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনের সেই পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, আপনারা জানেন। এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই, 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে, ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা রোম স্ট্যাটিউট, যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি, অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনেবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয়, সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। এই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনো, আপনারা সবাই জানেন, আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাইদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না, এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে। তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ
অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকাও দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দেশের নাই, আপনারা জানেন। যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা আমি শিওর না, বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না। আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবী মামলা হয়েছিল, অবিশ্বাস্য সব মামলা, যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন, আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবী মামলা আপনাদের রিপোর্টে, কিন্তু আনফরচুনেটলি দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন। সে সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য আপনি চাইলেই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। দর্শক মণ্ডলী, ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্ট ছিলেন, এতদিন থেকে এরকমটাই শোনা যাচ্ছিল। অবশেষে তিনি আটক হয়েছেন, এই ধরনের সংবাদও কিন্তু আপনারা ইতিমধ্যে শুনেছেন। ওবায়দুল কাদের সাহেব কিভাবে কথা বলতেন, কিভাবে এক কথায় বলতে গেলে ক্ষমতার যে একটা দাপট বা অহংকার, সেটা কিন্তু তিনি প্রকাশ্যেই সবসময় জাহির করার চেষ্টা করতেন। বিশেষ করে তিনি বলেছিলেন, ফখরুল সাহেব পালাবো না, প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে উঠবো, তা না হলে ওই যে ঠাকুরগাঁয়ের বাড়িতে আছে না, সেখানে গিয়ে উঠবো। আপনারা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বক্তব্য শুনে ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছেন। বিষয়টি কিন্তু মোটেও এক কথায় বলতে গেলে একজন এত বড় একটা দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি যে নিজের ব্যক্তিত্বকে এতটা বিসর্জন দিয়েছেন, সেটা কিন্তু তারই ফলাফল কিন্তু তিনি এখন পাচ্ছেন। অর্থাৎ তার মানে যা তিনি করেছেন তারই একটা প্রতিফলন এখন তিনি পাবেন, এটাই স্বাভাবিক। পৃথিবী জুড়ে এটাই হয়, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এক এক করে অ্যারেস্ট হচ্ছেন এবং তাদের এই সারিটা আরও দীর্ঘ হবে। এবং এটা কিন্তু এখন পর্যন্ত যে বড় বড়দের নিয়েই কিন্তু আছে, আস্তে আস্তে কিন্তু উপজেলা লেভেলে যে নেতাকর্মী যারা অপকর্ম দুর্নীতি করেছে তাদেরও কিন্তু বিচার হবে। কারণ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে একদম কঙ্কাল বানিয়ে তারা কিন্তু দেশ থেকে চলে গেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পর এখন পর্যন্ত তারা 15ই আগস্টকে কেন্দ্র করে আবার নতুন করে কিছু সব কষা শুরু করেছে। বিশেষ করে আজ একটা কল রেকর্ড আপনারা দেখেছিলেন, ভাইরাল হয়েছে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের একজন নেতা জাহাঙ্গীর আলম। তিনি বলতেছে যে আপনারা ঘাবড়াবেন না, আপনারা আপনি ঘাবড়ালে আমরা শক্ত থাকতে পারি না, আপনি শক্ত হন আপা। এই ধরনের কথোপকথনের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে তখন বোঝাই যায় যে তারা কী ধরনের পরিকল্পনা আগামীতে হাতে নিতে পারে। তার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে তাদের নেতাকর্মীদের সংগঠিত হয়ে 15ই আগস্ট আবারও মাঠে নেমে একটা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা হতে পারে। এই ধরনের বিষয় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ইতিমধ্যে সারা দেশবাসীকে সতর্ক করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছে, যদি এই ধরনের প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জানাজা দেওয়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না। দর্শক মণ্ডলী, যাই হোক, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে সার্জিস আলম যে কথাটি বলেছে, আওয়ামী লীগের নেতাদের জানাজা দেওয়ার মানে প্রতিবিপ্লব করলে জানাজা দেওয়ার মানুষ খুঁজে পাবে না, সেই বিষয়টির সাথে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।